সভাপতিমণ্ডলীর কমরেড সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির কমলপুর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অঞ্জন দাস এবং অন্যান্য নেতৃত্ব, কমরেড বিপ্লব মজুমদার এবং পার্টির বিভিন্ন স্তরের কমিটির সদস্যগণ, বন্ধু, দরদি এবং কমরেডগণ। আমি প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই সভা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে মুষলধারে বৃষ্টি, তারপরও আপনারা আসছেন। হয়তোবা আরও কিছু কমরেড আসতেন। যাই হোক, এই সভাতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে কমরেড সীতারাম ইয়েচুরি, আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক, তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমরেড সীতারাম ইয়েচুরি তারই অকাল প্রয়াণ বলছি কারণেই মাত্র 72 বছর বয়সে তার জীবনদীপ নিভে গেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি হয়েছে, এই সময়েতে অন্তত 72 বছরে দেশের প্রাণকেন্দ্রে যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে তা থাকা সত্ত্বেও এভাবে জীবনদীপ নিভে যাওয়া, এটা অত্যন্ত মর্মান্তিক এবং আকস্মিকতাও বটে। সেই জন্য বলছি এটা অকাল প্রয়াণ, অসময়ে তিনি চলে গেলেন। এবং কমরেড সীতারাম ইয়েচুরি শুধু আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী পার্টির জন্য না, গোটা বাম আন্দোলন, তার সাথে এদেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির যে আজকে ঐক্যবদ্ধ আন্দোলন, এই ক্ষেত্রেতে তার এই শূন্যতা, এটা একটা বিরাট, সারা দেশের জন্য, জাতির জন্যই একটা বিরাট ক্ষতি। ইতিমধ্যে দল মত নির্বিশেষে, এমনকি আমাদের যারা বিরোধী মতাদর্শগত এবং আরও বিভিন্ন দিক থেকে, তারাও যে পক্ষান্তরে এই সত্যটা তারা স্বীকার করছেন। এবং কমরেড সীতারাম ইয়েচুরি তার যে মাত্র 72 বছর বয়সে তিনি যে অবদান রেখে গেছেন, ছাত্র আন্দোলনের একজন সংগঠক হিসাবে, পরবর্তী সময়েতে পার্টির শুধু সম্পাদক না, আরও বিভিন্ন স্তরে তার যে ভূমিকা, এবং রাজনৈতিক গণ্ডির বাইরেও যে রাজনীতি, সংস্কৃতি, ধর্ম, সাহিত্য, এমনকি খেলাধুলা, এ সমস্ত ক্ষেত্রেতে তার যে জ্ঞান, তার যে প্রাজ্ঞতা, এগুলো তার জীবৎকালে আমরা অনেকটা জানি বা অনেকটা আমরা প্রত্যক্ষ করেছি, এটা দেখার সুযোগ আমাদের হয়েছে। তার মৃত্যুর পর গত 12 সেপ্টেম্বর
তার মৃত্যু হয়েছে আজকে 8ই অক্টোবর, প্রায় 1 মাস সময় হয়েছে, 26-27 দিন হয়েছে। এই কটা দিনে আমাদের স্মরণসভাগুলোর আলোচনার মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়া তার মাধ্যমে, তার বিভিন্ন সময়ের যে বক্তৃতা, এগুলো এই সমাজ মাধ্যম তারা আপলোড করছে, শেয়ার করছে, এবং তার সাথে তার লেখালেখিগুলো হয়তোবা তার জীবদ্দশায় এগুলো অনেকেই পড়েননি, কিন্তু এগুলো যখন আলোচনা হচ্ছে, এসব নিয়েও এখন গুরুতর চর্চা হচ্ছে, যা আমরা সকলে যেমন অনুপ্রাণিত এবং তার সাথে উপকৃত। আপনারাও নিশ্চয়ই এই সম্পর্কে জেনেছেন। কাজেই তার জীবনের সেই ঘটনাবলীগুলো আমি এগুলো পুনরুল্লেখ করতে চাই না, সেরকমভাবে করার দরকারও সেখানে নেই, বা সেটা চেষ্টা করা আমার পক্ষে উচিত নয়, কারণ সেরকম তার যতগুলো তার অবদান বিভিন্ন ক্ষেত্রেতে আমার পক্ষে সবগুলো বলা সম্ভব না। আমি শুধু কয়েকটা বিষয়ে আজকে এই স্মরণসভা উল্লেখ করতে চাই, যা আজকের দেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে আমরা যে সময়েতে এই আন্দোলনের মধ্যে আমরা এখন আছি, আমাদের লড়াইকে, আমাদের লক্ষ্যে আমাদের পৌঁছার জন্য, আমাদের সংগ্রামকে আরো মজবুত, আরো তেজি করার ক্ষেত্রেতে কমরেড সীতারাম ইয়েচুরির তার জীবন সংগ্রাম, তার জীবনাদর্শ, তার লিখনী আমাদের যে পথ দেখাবে, আমি সে কয়েকটা দিকই আমি বলতে চাইছি। এবং যে দিকটায় কমরেড সীতারাম ইয়েচুরি একজন ব্যক্তি বা একজন মানুষ বিভিন্ন দিক থেকে তার অসাধারণ দক্ষতা বা অনন্য ভূমিকা থাকে। কমরেড সীতারাম ইয়েচুরির ক্ষেত্রেতেও যে বিষয়গুলোতে তিনি অন্যান্যের তুলনায় অনন্য হয়ে উঠেছেন এবং পার্টিতে ঠিক সেরকমভাবে শুধু নিজেকে উজ্জ্বল করেননি, পার্টিকে উজ্জ্বল করেছেন, আমি সে কয়েকটা দিকও সেখানে বলতে চাই। প্রথমত হলো যে মতাদর্শ। আমরা হয়তো অনেকে মনে করি কোনো একজন ব্যক্তি যদি অসাধারণ মেধাবী হন এবং তার মেধাকে স্ফুরণ ঘটানোর জন্য ঠিক সেরকমভাবে সুযোগ পান, তারা সবাই সেরকমভাবে সমাজকে, দেশকে, জাতিকে সেবা করার জন্য সেরকম যোগ্য হয়ে উঠতে পারেন। বর্তমান সময়েতে আমাদের দেশের শাসক গোষ্ঠী ঠিক এরকমই আমাদেরকে বুঝাতে চায়। এজন্য এটা কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভা হলেও হয়তো অপ্রাসঙ্গিক হবে না। এইভাবেই মেধার পূজা, মেধাকে ঠিক সেরকমভাবে একেবারে ভগবানের স্তরে তুলে নেওয়ার যে একটা চেষ্টা আমরা লক্ষ্য করি আমাদের দেশের বর্তমান শাসক দল। তাদের নেতা একজনের নাম আমরা অতীতে ঠিক সেরকমভাবে তার নাম না জানলেও গত 6 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসীন হওয়ার সুবাদে
এই নামের সাথে প্রায় এখন ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেকেই পরিচিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি এই যে বর্তমান ভারতীয় জনতা পার্টি, এই দলের এর আগেকার নাম ছিল জনসংঘ। এই জনসংঘের প্রতিষ্ঠাতা সদস্য, আর তারও আগে আজকের বিজেপি বা জনসংঘ তার ভিত্তি তৈরি হওয়া আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন চলাকালীন সময়েতেই 1920 সাল, 25 সাল, 30 সাল, সেই সময়েতে স্বাধীনতা আন্দোলন যখন উত্তাল, তখন দেশের এই ঔপনিবেশিক সরকার, ব্রিটিশ শক্তি তাদেরকে পেছন থেকে সহযোগিতা করার জন্য এবং স্বাধীনতা আন্দোলনকে পেছন থেকে কুঠারাঘাত করার জন্য খুব অন্তরালে ভারতীয় সমাজের আবেগকে পুঁজি করে একটা শক্তি উদ্ভব হয়েছিল হিন্দু মহাসভা, বা পরবর্তী সময়েতে 1925 ইংরাজিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিসাবে তাদের সেই যে কি বলে প্রক্রিয়া, সেটা সেরকমভাবে একটা শেপ নেয়। আরএসএস, এই আরএসএস বা বিশ্ব এই হিন্দু মহাসভা, তার প্রবক্তাদের মধ্যে অন্যতম শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনিও কম মেধাবী ছিলেন না। মাত্র 33 বছর বয়সে কলিকাতা ইউনিভার্সিটি, বা সে সময় কলিকাতা ইউনিভার্সিটি বললে ক্যালকাটা ইউনিভার্সিটি, তার ভাইস চ্যান্সেলর ছিলেন। একই সাথে ইংরাজি সাহিত্য, বাংলা সাহিত্য, আইন, এমনকি চিকিৎসা বিজ্ঞানেও তার দক্ষতা ছিল। বিলাত থেকেও তিনি সেই ডিগ্রি অর্জন করেছিলেন। কিন্তু তার মেধাকে তো অস্বীকার করা যায় না, কিন্তু সেই মেধা আমাদের দেশের জাতীয় আন্দোলনের সহযোগিতা করেনি। সেই মেধা আমাদের দেশের স্বাধীনতার পর স্বাধীনোত্তর ভারতবর্ষের এই যে নানা বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে দেশকে কিভাবে ঐক্যবদ্ধ করে আরো এগিয়ে যেতে হবে, সেই রাজনীতির জন্ম দেয়নি, জন্ম দিয়েছে জনসংঘ, যা আজকের বিজেপি। আজকে প্রতিনিয়ত 140 কোটি মানুষের তার অস্তিত্বের ক্ষেত্রেতে, তার আগামী তার উত্তরণের ক্ষেত্রেতে আজকে ভয়ঙ্কর একটা বিপদ, এবং নানাভাবে আজকে তার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। কিন্তু সেই মেধা যদি মার্ক্সবাদ লেনিনবাদে জারিতে হয়, সে মেধা যে দেশ এবং জাতির জন্য শুধু কোনো একটা পার্টির সাধারণ সম্পাদক বা তার উঁচু পদে আসীন হন না, তিনি শুধু দলের ভিতরে না, দলের বাইরেও তার গ্রহণযোগ্যতা, তার জীবনাদর্শ, এমনকি ভিন্ন দলে থেকেও তার আইডল হিসাবে, তাদের অনুকরণীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। গত 28শে সেপ্টেম্বর দিল্লিতে যখন তার স্মরণ সভা হয়, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, অনেকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকাতে।
তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে আমরা আমন্ত্রণও জানাইনি। এই দুটি দল পার্লামেন্টে প্রবেশ করেন। আমরাও একই সাথে অল্প বয়সী দুটো মেয়ে রাজনীতিতে শিক্ষা নবীন হিসেবে ঢুকেছি। সীতারাম ইয়েচুরি সিপিএম দলের নেতা, আমরা যার যার দলের থেকে এসেছি। আমাদের দলের পার্লামেন্টারি লিডার তো আছেনই, কিন্তু সীতারাম ইয়েচুরি জাতীয় বিভিন্ন প্রশ্নে, আন্তর্জাতিক প্রশ্নে এবং দেশের 140 কোটি মানুষের তার জীবন জীবিকাকে কিভাবে আরো উন্নততর করা যায় সেরকম গঠনমূলক দৃষ্টিতে যেরকমভাবে তিনি তার প্রস্তাব রাখেন এবং শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে যুক্তির জাল বনে বক্তব্য রাখেন, আমাদের মনের অজান্তেই জাতীয় কংগ্রেসের নেতা রাজ্যসভার ভারতবর্ষের স্বাধীনতার পরে, কিন্তু ভারতের ক্ষেত্রেতে আরো এটা ভয়ঙ্কর হতে পারত। তা থেকে আমাদের দেশের অর্থনীতিকে কিছুটা হলেও আগলে রাখতে পেরেছে এবং এই সমস্ত ক্ষেত্রেতে পেছন থেকে সিপিআই মানব কল্যাণে এবং জাতিকে পথ দেখানোর ক্ষেত্রেতে শিবে উত্তীর্ণ হতে পারে না। মার্ক্সবাদ, লেনিনবাদী মতাদর্শ এই ক্ষেত্রেতে তার একটা পরিচালক শক্তি হিসেবে যদি তার সাথে সম্পৃক্ত হয়, সে মানুষটা আলাদা হয়। আর এটাই এই ক্ষেত্রেতেই কংগ্রেস সীতারাম ইয়েচুরি তার যৌবনকাল থেকেই তিনি অনন্য। আমাদের এই পৃথিবীতে একটা সময় স্লোগান উঠেছিল 70-এর দশকে, 60-এর দশকে, যখন আমাদের পার্টিতে এম বাসবপুন্নাইয়া, বিটি রণদীবে, প্রমোদ দাশগুপ্ত তাদের মতো তাত্ত্বিকরা ছিলেন এবং কমরেড জ্যোতি বসু, হরকিষণ সিং সুরজিৎ তাদের মতো শুধু পার্টির ভেতরে না, তার বাইরেও বিশাল অংশের জনগণের মধ্যে তাদের প্রাজ্ঞতা এটা দারুণভাবে তার পরিধি ছিল। সে সময় তার স্লোগান ছিল যে আগামী দশক বিপ্লবের দশক, অর্থাৎ 70-এর পর 80 আসছে, 80-র পর 90 আসছে, 90-এর পরে 2000 আসবে, 2000 সালের পরে 21 শতাব্দীতে আসবে। আমরা তখন কেউ ছাত্র, কেউ যুবক। মার্ক্সবাদী কোনো সাহিত্য না পড়লেও এইভাবে মার্ক্সবাদী তাত্ত্বিক নেতাদের কিছু বক্তব্য আমাদের কানেও আসত, তা থেকে আমরা আকৃষ্ট হতাম যে আগামী দশক বিপ্লবের দশক, অর্থাৎ পৃথিবীতে এই সময়েতে যতগুলো সমাজতান্ত্রিক দেশ আছে এটা একটাও কমবে না, বই কি আগামী দিন বাড়বে। তৎকালীন সময়েতে যারা আমাদের একটু সিনিয়র বড় দাদারা পার্টিতে, তাদের আলোচনা শুনতাম যে আমাদের জীবদ্দশার মধ্যে কি আমরা ভারতের বিপ্লব দেখে যেতে পারবো? হয়তো কেউ কেউ বলতে নিশ্চয়ই, বাসবপুন্নাইয়া বলছে। বিটি রণদীবেরা বলছেন। কিন্তু 91 ইংরেজিতে সোভিয়েতের পতনের পর শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে বামপন্থা সম্পর্কে, যে বামপন্থার উপরে একটা
যে অন্যরকম টান তৎকালীন সময়তে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের মেধাবী ছাত্ররা তাদের পরিবারে বামপন্থী আন্দোলনের সাথে কেউ যুক্ত নন, তাদের ঘরের ছেলে মেয়েরাও এরা নিজেদেরকে জাহির করতে ভালোবাসতেন, আই এম লেফটিস্ট, এবং কেউ কেউ ভুল করে ওই নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলেন। খুব মেধাবী ছেলে মেয়েরা 70 দশকে। কিন্তু 91 পরে এগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়, যার রেশ এখনো দেশের নতুন প্রজন্মের মধ্যে এই রেশটা কাটেনি। যৌবনকে, নতুন প্রজন্মকে বামপন্থী আন্দোলন ঠিক আগে যেরকমভাবে তার মানে কি বলে, তার যে ফ্র্যাগ্রান্স, তার একটা সুগন্ধ, তা দিয়ে আকৃষ্ট করতে পারত। এটা বিরাট অনুশীলন যদি না হয়, তার সাথে যুক্ত না হয়, সম্পৃক্ত না করা যায়, এটা হয় না। সেই সময়েতে 1987 ইংরাজি সোভিয়েত বিপ্লবের, নভেম্বর বিপ্লবের 70 বর্ষ পূর্তি। সোভিয়েত ইউনিয়নের নেতা প্রেসিডেন্ট গর্বাচভ, সোভিয়েত কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি গর্বাচভ, তিনি একটা বক্তৃতা করলেন। তার বক্তৃতা সোভিয়েত ইউনিয়ন, এটা যারা পুরনো লোক জানেন, আগে বিভিন্ন ভাষায়, আমাদের ভারতবর্ষেরও অনেকগুলো ভাষায় সোভিয়েতের সুন্দর সুন্দর ছবি দিয়ে, সুন্দর ভালো কাগজ, এগুলো আসত। এবং তিনি দুটো স্লোগান দিলেন, গ্লাসনস্ট এবং পেরেস্ত্রোইকা। তার অর্থটা কি? অর্থ হলো যে এই যে সমাজতন্ত্রের ভবিষ্যৎ, আগামী দশক মানে হলো বিপ্লবের দশক। পুঁজিবাদের তার সম্পূর্ণ বিদায় ঘটিয়ে আগামী দশক যে সাম্যবাদে উত্তরণ হবে, তার জন্য শ্রেণী সংগ্রাম, বিপ্লব, যেটা সোভিয়েত বিপ্লব করার সময়তে রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছে কমরেড লেনিনকে, স্টালিনকে, পরবর্তী সময়তে মাও সেতুংকে এই লং মার্চ করতে হয়েছে। এটা করার দরকার নেই। এই চিন্তা ভাবনাকে আরো উদারনৈতিক, আরো শিথিল করার মধ্য দিয়ে এগিয়ে আসবে। তার উপরেই কমরেড সীতারাম ইয়েচুরি একটা আর্টিকেল লেখেন বা একটা রেজুলেশন তৈরি করেন পার্টির জন্য, যে না, সোভিয়েতের নেতা বলা মানে তো এটাকে চ্যালেঞ্জ করা তো সময়তে অসম্ভব ব্যাপার। তিনি সে রেজুলেশন লেখেন যে না, গর্বাচভ যা বলছে সব ঠিক, মানে ঠিকঠাক হচ্ছে না, সোভিয়েত ইউনিয়নের সব ঠিকঠাক চলছে না, সমাজতন্ত্র এইভাবে টিকতে পারে না যেভাবে এটাকে ব্যাখ্যা করছেন। এবং একটা দলিল তৈরি হয়, সেটা কেন্দ্রীয় কমিটিতে বিস্তারিত আলোচনার পর গৃহীত হয় যে না, সোভিয়েতে গন্ডগোল চলছে, এই সোভিয়েতে তার সংশোধন দরকার। এই পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন গভীরভাবে এই বক্তব্যের ব্যাখ্যা করা দরকার, এবং তার ভেতরে যে ভুল ত্রুটিগুলো শুধরে শুধু কমিউনিস্ট পার্টিকে সতর্ক করা না, এই রাশিয়ার গোটা পৃথিবীতে বামপন্থী আন্দোলনকেও যাতে বিপদচালিত নয় দেখা। এটাই আমাদের পার্টিতে
88 ইংরেজিতে 89 ইংরেজিতে মতাদর্শ দলিল হিসেবে গৃহীত হয়। অন্ধভাবে এখানকার যে আমাদের দেশেও যখন অটল বিহারী বাজপেয়ী তখন ক্ষমতার শীর্ষে, স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা উৎসব ইত্যাদি করুক, যতই রাষ্ট্রবাদের পোস্টার লাগিয়ে ব্যাচ লাগিয়ে করুক, কিন্তু ভারতীয় সংবিধান আমাদের দেশে রাষ্ট্রবাদ, আমাদের দেশে যারা দ্রাবিড় বা এখানকার যারা আদিবাসী, এদের মধ্যে সংমিশ্রণে একটা নতুন জাতিসত্তা তৈরি হয়েছে। তা থেকে ভাবনা তৈরি হয়েছে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের সে 250 বছরে এই দেশে যে স্রোত থেকে আসুক, নরমপন্থী, মধ্যমপন্থী বা চরমপন্থী, জাতীয় কংগ্রেসের পতাকা তলে সব পন্থীরা ঐক্যবদ্ধ ছিলেন। তারাও সে সত্যকে উপলব্ধি করেছেন যে না, ভারতবর্ষের এই বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, সংস্কৃতিগত বৈচিত্র্য, খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য, আমাদের সমস্ত রুচির বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে সম্মান জানাতে পারলেই, এই বৈচিত্র্যকে রক্ষা করি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বুদ্ধ, বাংলা ভাষা, হিন্দি ভাষা, তামিল, তেলেগু, এমনকি এরকম অস্বীকৃত আরো বহু ভাষা, সেগুলাকে সমান সম্মান, মর্যাদা এবং আদর দেওয়ার মধ্য দিয়ে এই ভারত তার আত্মা শক্তিশালী হবে। কিন্তু এটাকে আরএসএস মানে না। শ্যামাপ্রসাদ মুখার্জির গড়া জনসংঘ তারা এটাকে মানে না, আজকের বিজেপি মানে না। এরা স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান তুলেছিল, তেরঙ্গা ঝান্ডাকে বলেছিল এটা হিন্দুদের জন্য পাপ, আর সংবিধান স্মৃতি মানুষকে 4 ভাগে ভাগ করে, যে মনুস্মৃতি যাই বলো তাদের কর্মটা হুলস্থ লাগানোর চেষ্টা করেছিল। এটাও বিচ্ছিন্নভাবে হঠাৎ করে এই চিন্তা আসেনি লালকৃষ্ণ আদবানি বা অটল বিহারী বাজপেয়ীর ইয়েতে। এটা ছিল মানব সভ্যতার জন্মটাই বৃথা, সৃষ্টিটাই বৃথা। এই জন্য নির্বিবাদে, অকাতরে ইহুদিদের খুন করো, কালো চামড়ার লোক, পিঠ চামড়ার লোক, এদের উপরে যাবতীয় অন্যায় চাপিয়ে দাও। গোলওয়ালকার তার সেই উই আর আওয়ার নেশন হুড ডিফাইন এই বইয়ে লিখেছেন, আমাদের ভারতবর্ষেও এই ইহুদিকে, এই হিটলারকে অনুসরণ করে তার ফেসিবাদী চিন্তা, এটাকে অনুসরণ করে আমাদের দেশে এরকম একটা হিন্দু সংগঠন তৈরি করতে হবে, হিন্দুদের আন্দোলন তৈরি করতে হবে। এবং যা সৃষ্টি হয়েছিল 1925 সালে আরএসএস এর নামে, সীতারাম ইয়েচুরি তখনও কলম ধরেছিলেন যে তার ইংরেজিতে বই, এই বইয়ের মূল ভাবার্থ হল যে আরএসএস এর সেই হিন্দুত্ব, রাষ্ট্রবাদ, তার যে উপাদান তাদের, এটা তারা সংগ্রহ করেছে কার কাছ থেকে? হিটলারের কাছ থেকে, মুসলিনের কাছ থেকে। এবং এইভাবেই ভারতবর্ষে তারা
সেই হিংসার এই তাণ্ডবটা তৈরি করতে চায়। কাজে আজকে কমরেড সীতারাম ইয়েচুরিকে স্মরণ করছি। আমাদের কাছে এই বিষয়টা আরো বেশি প্রাসঙ্গিক। আমরা দেখছি আমাদের ত্রিপুরাজ্যের চলমান ঘটনা বলতেও গত 2.5 মাস 3টা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। একটা 12 জুলাই, যেদিন আমরা এখানে আমবাসাতে সালেমা ব্লকে যেদিন আমরা নমিনেশন পেপার জমা দিই, ওই দুর্গাচুমনি ব্লকে আমরা ঢুকতে পারিনি, সেদিন অপকর্ম। আর তার মৃত্যুর পর শত শত পুলিশের উপস্থিতিতে ডজন ডজন পদস্থ পুলিশ অধিকারী, সেদিন এই ধলাই জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট তিনিও সকাল থেকে সেখানে ব্যস্ত। আমাকে বলছেন, স্যার আপনাকে, শুধু তিনি নন, তার চেয়ে তো আরেকজন পদস্থ অফিসার, একজন আইজি র্যাঙ্কের অফিসার সেদিন সেখানে আছেন। তাদের চোখের সামনেই 145টা বাড়ি সেই রাত্রে পুড়িয়ে ছাই করে, আর আগুন লাগানোর আগে এদের সমস্ত সহায় সম্পত্তি লুট করে নিয়ে গিয়ে দেখিয়ে দিল যে না, শাসক দলের ব্যাস থাকলে এরা লুট করতে পারে, খুন করতে পারে, ধর্ষণ করতে পারে, যা খুশি করতে পারে। তার কদিন বাদেই অগাস্টের 25 তারিখ কৈতরাবাড়ি, জিরানিয়া মহকুমা, রানীর বাজারের পাশে একটা ছোট্ট ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাম। কিছু সেখানে সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষও আছেন। আমাদের ত্রিপুরাজ্যের বহু গ্রামে এরকম পরিত্যক্ত মন্দির থাকে, বা বট গাছের তলায়, কোনো বড় গাছের তলাতে, সেখানেও এরকম কিছু থাকে। ওইখানে একটা এরকম পরিত্যক্ত ছোট্ট মন্দির, জঙ্গলে কীর্ণ, টিনের ছাবড়া আছে, আমিও গিয়ে দেখেছি সেখানে। অগাস্টের সেই কদিন আগেই বিশাল বন্যা হয়ে গেছে, জলের জাপটা, মূর্তি আঁকা নষ্ট হয়ে গেছে। হঠাৎ মন্দিরের দরকার নাই, কিভাবে ভাঙলো? এটা যে প্রাকৃতিক দুর্যোগে জলে পড়ে যে ভেঙেছে, এটা পরিষ্কার যে কোনো লোকে বুঝবেন। গুজব রটিয়ে দিল কেবা কারা ভেঙেছে, তার মানে হলো আশেপাশে গ্রামে উত্থাপন করলে পরে এই 10, 9, 8, 5, 2, 0 এরকম করে মানুষ খবর দিচ্ছেন, দাদা কমরেড বলুন পুলিশকে ভূমিকা নিতে, তোবা কিন্তু বিপদ হয়ে যাচ্ছে। পুলিশ অফিসাররা সেখানে দাঁড়িয়ে গিয়ে ফোন করে বলছে, স্যার উই আর हियर, हम इधर ही है, आप चिंता मत कीजिए, हम देखेंगे, हम सीआरपीएफ लाया है, बीएसएफ लाया है, पुलिस भी है, टीएसआर भी है, सब है। টেলিফোনের সুইচ অফ, এই কথা শেষ হতে দেরি নেই, সেখানে দলে দলে লোক গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সব বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিল। একই ঘটনা কদমতলা, দুর্গাপূজা, এই যে চাঁদার বাড়াবাড়ি হয়, শুধু পাবলিক না, সরকারও জানে। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি একটু প্রচারে পটু। এর আগের মুখ্যমন্ত্রী তিনি আবার তার প্রচার আবার অন্যরকম। মুখ্যমন্ত্রী এই পুজোর প্রস্তুতি শুরু হওয়ার আগেই হঠাৎ করে দেখলাম একদিন ফেসবুকে আসলেন, লাইভ স্ট্রিমিং, জীবন্ত সম্প্রচার,
বলছেন, আমি এ রাজ্যের সমস্ত পুজোর উদ্যোক্তাদের বলছি, জোর করে কোনো চাঁদা নেওয়া যাবে না, কোনো ধরনের অশান্তি তৈরি করা যাবে না। কঠোর হস্তে যারা এইভাবে জোর করে চাঁদা দেবেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন কাউকে ছাড়বে না। আমরাও খুশি হয়েছি। আমি তো ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছি, যাক ভালো করেছেন। কিন্তু সেদিনই ওনাকে আমি ওয়ার্নিং দিয়েছি, আপনি কিন্তু মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও, আপনি যখন এই কথাটা বলছেন, আপনার এজেন্সি মানে পুলিশ যাতে আপনার এই মুখনিসৃত বাণী এটা যাতে কার্যকরী হয়, এটা যেন পুলিশ যেন মনে রাখে, ভূমিকা নেয়। নিল না। এই কমলপুরে অনেক ঘটনা ঘটেছে। কন্ট্রাক্টর বলুন, ব্যবসায়ী বলুন, কর্মচারী বলুন, টটস থাকতে হয়, সেখানেও তাই হলো। কদমতলা ওই ব্লক এলাকাতে একটা সাইজেবল মাইনরিটি পপুলেশন আছে। সকালবেলা একটা গাড়িতে মহিলা পুরুষ সহ একটা পরিবার আসছিল, তাদেরকে মোটা টাকা চাঁদা দিতে হবে। তারা কিন্তু চাঁদা আমরা দেব না বলিনি। আমরা অন্য ধর্মাবলম্বী, আমরা কেন চাঁদা দেব বলিনি। আমাদের রাজ্যে দুর্গাপূজাকে আমরা বলি সবার জন্য উৎসব, সার্বজনীন উৎসব। অন্য ধর্মের লোকরাও দেন, তারা বলছে ঠিক আছে বাবা, এত দেওয়া যাবে না, আমাদের সাধ্য মতো আমরা এত টাকা দেব, আপনি রাখুন না। গাড়ি থামিয়ে যাত্রীদের উপর আক্রমণ করা হলো, মহিলাও বাদ গেল না, উত্তেজনা হয়ে গেল। পুলিশ যদি তখন সক্রিয় হতো, পুলিশ যদি অপরাধীদেরকে যদি শায়েস্তা করত, ব্যবস্থা গ্রহণ করত, ঘটনা ঘটে না। ফলশ্রুতি কি, উভয় অংশে মানুষের মধ্যে উত্তেজনা হলো, দোকান পুড়ল, বাড়ি পুড়ল, লুট হলো। একজন নিরীহ